সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সিঙ্গাপুরে ৫ দিনের বৈঠক, কোটি টাকার লেনদেন। হাদি হত্যার নেপথ্যে নানক-সহ প্রভাবশালী আওয়ামী লীগ নেতারা। এদিকে পাতানো নির্বাচনের শঙ্কা জামায়াতের। এরপর থাকছে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার আনিসুল, সালমান, দীপুমণি। সর্বশেষ, ভারতেই খেলতে হবে এমন দাবি ভিত্তিহীন, বাংলাদেশ নিয়ে ইতিবাচক আইসিসি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। আজ যদি বেগম খালেদা জিয়া নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায় শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে আজ একটু থামুন। কমেন্টে শুধু লিখুন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প ভুলে না যাওয়া হোক, তার লড়াই বিকৃত না হোক, তার অবদান নীরবে মুছে না যাক, আর ইতিহাস যেন মানুষের কাছেই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটন চাপা নয়, এটি শ্রদ্ধা জানানো, স্মৃতিকে ধরে রাখা আর সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার। চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই। সিঙ্গাপুরে ৫ দিনের বৈঠক, কোটি টাকার লেনদেন। হাদি হত্যার নেপথ্যে নানক-সহ প্রভাবশালী আওয়ামী লীগ নেতারা। ঢাকার রাজপথ কাঁপিয়ে দেওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড নিয়ে একের পর এক ভয়ঙ্কর তথ্য সামনে আসছে। তদন্ত শেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি যে অভিযোগপত্র দিয়েছে, তাতে উঠে এসেছে এমন এক পরিকল্পনার কথা, যার শিকড় দেশের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেছে সিঙ্গাপুর পর্যন্ত। মঙ্গলবার ৬ জানুয়ারি বিকেলে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি শফিকুল ইসলাম জানান, দীর্ঘ তদন্ত শেষে হাদি হত্যা মামলায় ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এতে হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের ভূমিকার বিস্তারিত বিবরণ উঠে এসেছে। কিন্তু এখানেই শেষ নয়। একই দিনে যমুনা টেলিভিশনে প্রকাশিত এক্সক্লুসিভ প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুরে বসেই ৫ দিনব্যাপী একাধিক বৈঠকে চূড়ান্ত হয় হাদি হত্যার পূর্ণাঙ্গ ছক। সেই বৈঠকের কেন্দ্রবিন্দুতে ছিলেন পতিত আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতা এবং তাদের ঘনিষ্ঠ নেটওয়ার্ক। বৈঠকে ছিলেন নানক, ইলিয়াস মোল্লা ও বাপ্পি কি। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি অনুযায়ী হত্যার পরিকল্পনার বৈঠকে উপস্থিত ছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক এমপি ইলিয়াস মোল্লা, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাবেক নেতা ও কাউন্সিলর পাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি এবং শুটার ফয়সাল করিম মাসুদ। সূত্র জানায়, ফয়সাল করিম মাসুদ গত বছরের ২১ জুলাই সিঙ্গাপুরে যান। পরদিন ২২ জুলাই সন্ধ্যায় সিঙ্গাপুর মালয়েশিয়া সীমান্তবর্তী একটি হোটেলে গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে টানা ৫ দিন ধরে হত্যার রূপরেখা, অর্থের লেনদেন এবং দায়িত্ব বণ্টন চূড়ান্ত হয়। ২৬ জুলাই দেশে ফেরার পরপরই ফয়সালের সন্তানের নামে একটি ব্যাংকে ৫৫ লাখ টাকার ফিক্সড ডিপোজিট খোলার তথ্য পায় তদন্ত সংস্থা। ডিবির মতে এই অর্থ ছিল হত্যার পারিশ্রমিক ও পরবর্তী নিরাপত্তা ব্যয়ের অংশ। কেন টার্গেট ছিলেন হাদি? ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, শরীফ ওসমান বিন হাদি একটি নতুন ধারার রাজনীতি শুরু করেছিলেন। তার বক্তব্যে সরকার, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে তীব্র ও সত্যভিত্তিক সমালোচনা উঠে আসছিল। এই বক্তব্যগুলোকে হুমকি হিসেবে দেখেই কাউন্সিলর বাপ্পির নির্দেশে তাকে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয় বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। কার কী ভূমিকা? ডিবির ভাষ্য অনুযায়ী মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি, শুটার ফয়সাল করিম মাসুদ, সহযোগী আদাবর থানা যুবলীগের কর্মী আলমগীর হোসেন, পালাতে সহায়তা মুক্তি মাহমুদ, ফিলিপস নাল সহ একাধিক ব্যক্তি। হত্যাকাণ্ডের পরপরই ফয়সাল ও আলমগীর ভারতে পালিয়ে যান। অভিযোগপত্রে আরও বলা হয়, সীমান্ত পারাপার থেকে শুরু করে অস্ত্র লুকানো, নম্বর প্লেট বদল সব কিছুতেই যুক্ত ছিলেন ফয়সালের বাবা মা ও নিকটাত্মীয়রা।
ডিবি জানিয়েছে উদ্ধার হওয়া আগ্নেয় অস্ত্রের ব্যালিস্টিক রিপোর্ট পজিটিভ এসেছে। সিসিটিভি ফুটেজ, ফরেনসিক রিপোর্ট, ইলেকট্রনিক ডিভাইস বিশ্লেষণ এবং আসামিদের জবানবন্দির ভিত্তিতেই এই অভিযোগপত্র দেওয়া হয়েছে। প্রশ্ন একটাই, এই সিঙ্গাপুর বৈঠক কি শুধু একটি হত্যার গল্প নাকি রাজনীতির অন্ধকার অধ্যায়ের ভয়ঙ্কর দলিল? এই তদন্ত এখানেই শেষ নয়। একে পাতানো নির্বাচনের শঙ্কা জামায়াতের। আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে একটি দলের দিকে ঝুঁকে পড়েছে, প্রশাসন যেভাবে আনুগত্য দেখাচ্ছে, তাতে অতীতের মতো আরেকটি পাতানো নির্বাচনের সংখ্যা প্রকাশ করেছেন জামায়াতের নায়েবে আমির ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তার মতে এ ধরনের পাতানো নির্বাচন দেশকে আবারও ধ্বংসের দিকে নিয়ে যাবে। বুধবার ৭ জানুয়ারি সকালে রাজধানীতে জামায়াতের আমিরের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এই শঙ্কা প্রকাশ করেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ইইউকে জানানো হয়েছে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ প্রত্যাশা করে জামায়াত, তবে প্রশাসন একটি দলকে বেশি গুরুত্ব দিচ্ছে। জামায়াতের এই নেতা জানালেন, তার দল ক্ষমতায় গেলে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করে সরকার গঠন করা হবে। এদিকে এনসিপিকে ১০ আসনে ছাড় দেওয়ার যে খবর রটেছে, বিষয়টিকে কাল্পনিক বলছেন তিনি। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচনী আসন সমঝোতা শিগগিরই হচ্ছে বলে জানান সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সর্বশেষ, হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার আনিসুল, সালমান, দীপুমণি। বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বাড্ডা থানার হত্যা চেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডা দীপুমণিকে গ্রেফতার দেখানো হয়েছে। এই মামলায় তারা এজাহার নামীয় আসামি ছিলেন। বুধবার ৭ জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুর ইসলামের আদালত তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন সকালে তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক মোহাম্মদ গোলাম কিবরিয়া খান তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন শুনানিতে অংশ নেন। শুনানি শেষে আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। মামলার অভিযোগে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ২০ জুলাই বাড্ডা থানার মধ্য বাড্ডা এলাকায় অংশ নেন ভুক্তভোগী মোহাম্মদ দুর্জয় আহমেদ। ওই দিন মিছিলে অংশ নিয়ে তিনি রাস্তায় অবস্থান করছিলেন। এ সময় আন্দোলন দমনে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনায় তাদের অনুসারীরা অবৈধ অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে মাথার পেছনে গুলি লেগে গুরুতর আহত হন দুর্জয়। জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেন তিনি। পরে তার ২ চোখ অন্ধ হয়ে যায়। ওই ঘটনায় একই বছরের ২০ নভেম্বর ভুক্তভোগী মোহাম্মদ দুর্জয় আহমেদ বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৯০ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।